এই 21 সদস্যের এই ক্যাবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না, তারা ব্যর্থ হবে, সফল হবে না। শেখ হাসিনা মনে করছিল কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। শেখ হাসিনা পরনের কাপড়টা লইয়া কোনো মতে পলাইছে, লোকে তার একটা কাপড় লইতে পারে নাই। ভারতের সরকার তারে কিছু কাপড় চোপড় দিছে, এক কাপড়েই থাকন লাগতো। গতকালকে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজন বড় বড় খ্যাতিসম্পন্ন মানুষ, একজন হচ্ছে গোলাম মাওলা রনি, বিভিন্ন গুণে গুণান্বিত, আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাইকে নিয়ে সমালোচনা করেন, আবার প্রশংসাও করেন ক্ষেত্রবিশেষে। অপরদিকে সাংবাদিক ইলিয়াস গতকালকে গোলাম মাওলা রনিকে নিয়ে একটা ভিডিও তিনি তৈরি করেছিলেন। সেই ভিডিওর মধ্যে প্রত্যেকটা জায়গায় মাওলার জায়গাতে গোলাম ময়লা রনি এই শব্দটা তিনি ব্যবহার করেছেন। যারা ভিডিওটা দেখছেন, খুবই ভাইরাল ভিডিওটা এই মুহূর্তে। এই ভিডিওটা প্রকাশের পর এই ইস্যুটাতে গোলাম মাওলা রনি যথেষ্ট খেপছে। তিনি সাংবাদিক ইলিয়াসের জন্য একটা বদদোয়া দিয়েছেন। আজকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুটি রিপোর্ট, সম্ভাব্য সুদিনেও ভিন্ন চ্যালেঞ্জে বিএনপি, এখানে কিছু ইঙ্গিত করা হয়েছে সমকালের রিপোর্ট। আর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা বক্তব্য দিয়েছেন। তার মূল বাণী বা মর্ম হচ্ছে এই: শক্তি কিংবা ভয় নয়, ন্যায় উদারতা দিয়ে মানুষের মন জয় করুন। হঠাৎ বিপি নুরুল হক নূর এসব কি বলছে যে এই সরকার দিয়ে রাষ্ট্র চালানো সম্ভব না? কেন আসলে তিনি কথাটি বললেন? প্রিয় দর্শক, বিস্তারিত আপনাদেরকে শোনাবো। তার সাথে সাথে আপনারা সকলে জানেন গোলাম মাওলা রনি সাহেব তিনি একজন বিশ্লেষক বা আলোচক। তার ভিডিও মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করে থাকি। অবশেষে সাংবাদিক ইলিয়াস হুসাইন গোলাম মাওলা রনিকে নিয়ে একটা ভিডিও আপলোড করেছে, সেখানে অনেক সমালোচনা করেছে গোলাম মাওলা রনিকে নিয়ে। পাল্টা জবাব দিয়েছে গোলাম মাওলা রনি। সেই ভিডিওতে নিয়ে আলোচনা করেছেন নাইম ভাইয়ের একটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করবে, এবং কি বিএনপির নেত্রী সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা অবশেষে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কড়া কিছু কথা বলেছে। শেয়ার করব সেটিও, এবং মোস্তফা ফিরোজ সাহেবের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছে যে আওয়ামী লীগ মাঠে না থাকার পরেও বেকায়দায় রয়েছে বিএনপি, কিন্তু কিভাবে আসলে বেকায়দায় রইল সেটি তার মুখ থেকে আপনারা শুনলে বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই, এক এক করে আমরা ভিডিওগুলো দেখে আসি। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখতে থাকুন, আর আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। এই 21 সদস্যের এই ক্যাবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না, তারা ব্যর্থ হবে, সফল হবে না। এখানে অনেক যোগ্য লোকের আরো দরকার আছে। আমরা প্রথম যখন হোম মিনিস্টার সাকত সাহেব ছিলেন, তার সাথে আমরা মিটিংয়ে পরিষ্কারভাবে বলেছিলাম তৃণমূল পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশকে স্বাভাবিক করেন। বলছেন আজকে বক্তব্য পুলিশ পায় নাই, কোনো থানায় পেট্রোল নাই, মানে পেট্রোলিং যে পুলিশ থেকে টহলে মুভমেন্টের উপরে রিজার্ভ সেই পুলিশটা নাই। পুলিশের প্রায় 500 মতো গাড়ি আপনার এই ঘটনায় পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তাহলে তার বের হতে গাড়ি লাগবে। তাহলে পুলিশকে ফাংশন করার জন্য এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে না। আমরা তো দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না। আজকে অভিযান চালাতে কেন ছাত্রদের উপর ডিপেন্ড হতে হচ্ছে? আনসারদের ঠেকানোর জন্য কেন ছাত্রদের উপর ডিপেন্ড করতে হচ্ছে? তো এখন প্রশাসনের মধ্যে এই যে 15 বছরে যাদেরকে প্রমোশন দিয়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও উঁচু পদে অধিষ্ঠিত করেছে, তাদেরকে রিমুভ করতে হবে। সেটা এখন পর্যন্ত সব জায়গায় করা হয়নি। হ্যাঁ, সময় লাগবে, কিন্তু ফাংশনটা তো করাতে হবে পুলিশকে। এখন পর্যন্ত পুলিশি ব্যবস্থা ফাংশন করছে না, এটা খুবই অশনি সংকেত। আবার এখন ধরেন আমাদের এই বিপ্লব, কেউ বলছেন বিপ্লব, কেউ বলছেন গণঅভ্যুত্থান, কেউ বলছেন ছাত্র জনতা নাগরিকদের অভ্যুত্থান। তো এখন সেটা নিয়ে আবার যারা একটু বুদ্ধিভিত্তিক লাইনে আছেন, নানা ধরনের ডিবেট আছে, বিতর্ক আছে, কেউ সংবিধান ফেলে দাও, প্রেসিডেন্টকে সরিয়ে দাও, নানান ধরনের একটা কথাবার্তা বলছেন। রাষ্ট্র চালাতে হলে ধীর স্থির বুদ্ধিতে চলতে হবে। এখানে আবেগের জায়গা নেই, বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে যে আপনার এই গভর্নমেন্টকে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে নিচ্ছে, দেশের আইন আদালত বা রীতিনীতির সাথে কতটুকু কিভাবে সাংঘর্ষিক হচ্ছে, অনেক কিছু মাথায় রেখে কিন্তু পলিসিগুলো নির্ধারণ করতে হবে। শুধুমাত্র আবেগ থেকে বললে হবে না। কেউ বলেছে না আবু সাইদের মায়ের কাছে শপথ নেওয়া শহীদ মিনারের টিএসসিতে, এইভাবে রাষ্ট্র হয় না ভাই। কিন্তু আপনারা বিচ্ছিন্ন করা হিসেবে ট্যাগ দিবে, এবং আপনার কি সেই রেভলিউশনারি বাহিনী আছে, সশস্ত্র বাহিনী আছে যে আপনি একটা যদি বিপ্লবী সরকার দাবি করেন যে তাহলে তাদের আপনার বাহিনী তারা মাঝে থাকবে, বিকজ আইন শৃঙ্খলা বাহিনী তো অকার্যক্রম হয়ে যাচ্ছে, তারা আপনাকে প্রোটেক্ট করবে। 75-এর পরে যে পাল্টা বিপ্লব প্রতি বিপ্লব হয়েছে সেগুলো আবার হবে না। সেটার জন্য আপনার প্রস্তুতি সামান্য আনসার টাকাই দিই ছাত্র জনতাকে লাগে। এই ছাত্ররা আন্দোলন করছে ঠিক, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা ছিল। এখন কিন্তু রাজনৈতিক দলের সমর্থকরা বাস্তবতাই যে আমরা আলাপ আলোচনা করি, তো অনেকে কিন্তু এই চায় না যে ছাত্রদের প্ল্যাটফর্ম, যেহেতু তারা একটা রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিল রাজনীতি করবে, সো তারা আবার রাজনীতিতে খুব তারা মানে অনেকে ভাবছে অনিলের মতো
এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট থাকলে বিভিন্ন কিংস পার্টি তৈরি হয়, আবার একটা কিংস পার্টি তৈরি হচ্ছে কিনা এই আশঙ্কা থেকে কিন্তু রাজনৈতিক দলের মধ্যে একটা বড় ধরনের সংখ্যা আছে, আলাপ আলোচনা চলছে। সেই কারণে এখন কিন্তু ছাত্রদের কাজে আবার রাজনৈতিক দলগুলো আগের মতো আনকন্ডিশনাল সমর্থন কিন্তু দিতে চাচ্ছে না। বাস্তবতা কিন্তু আপনাদেরকে রিয়েলাইজ করতে হবে। তিনি বিশেষ নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ কে পর্যন্ত মানুষ মারার কাজে ব্যবহার করেছে। তো আমাদের ইসলাম ভাই যেটা বলছেন, এখন নতুন নতুন অনেক ঘটনার ভিডিও বেরোচ্ছে, কারণ মাঝখানে তো অনেক কিছু বেরোতে পারে, অনেকে পোস্ট করতে পারেনি। আজকে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে এতটা ভঙ্গুর করেছে, এখন প্রতিষ্ঠানগুলো তাদের সক্রিয় ধারায় চলতে পারছে না। পুলিশের কথা বলেছেন, এই কথা তো আমরা গত 15 দিন ধরে বলছি। এই জন্য বলছি যে এই 21 সদস্যের এই ক্যাবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না, তারা ব্যর্থ হবে, সফল হবে না। এই বিদ্যমান দুর্বৃত্তায়িত রাজনীতি, ডায়নাস্টি বেসড রাজনীতির বাইরে একটা অল্টারনেটিভ পজিটিভ পলিটিক্স এই দেশে থাকতে হবে। একটা থার্ড পার্টিকে এনিহাউ বেরিয়ে আসতে হবে, কারণ এই দুই দলের শাসন ব্যবস্থা তো আমরা দেখেছি, যেই লাউ সেই কদু, মোটামুটি এরকমই যখন ছিল। এরকম কনসেপ্ট থেকে আমাদের ঘোষণাপত্রে, এখন বক্তব্য যদি অনেকে কষ্ট পান, বলার কিছু নাই, কিন্তু বাস্তবতা এইটা। আমাদের যে কমিটমেন্ট, আমাদের ঘোষণাপত্রে আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম যে আমরা একটা নতুন রাজনীতি আমরা এখানে চাই। সেই জায়গা থেকে আজকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কর্মচারী নিচের লেভেলের আপনার উচ্চমান সহকারী মান সহকারী সাত লিপিকার এরকম, তো তাদের বৈষম্যটা হচ্ছে যে যারা সচিবালয়, বঙ্গভবন, গণভবনে চাকরি করে, একই আপনার যোগ্যতা নিয়ে একই পদে ঢুকে তাদের বেতনের গ্রেড হচ্ছে সম্ভবত 10, আর যারা অন্যান্য অধিদপ্তরে থেকে তাদের হচ্ছে 14। এইটি নিয়ে তারা দীর্ঘদিনের ক্ষোভ এবং আন্দোলন সংগ্রাম। আমি বলেছি আমি আপনাদের দাবি দেওয়া আদায় করার জন্য, এই বৈষম্য নিরসন করার জন্য আমি শেষ পর্যন্ত থাকবো। কিন্তু পরিষ্কারভাবে আমরা একটা কথা বলেছি যে এই মুহূর্তে কোনো আন্দোলন সংগ্রাম করা যাবে না। আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আপনাদের দাবি আদায় সহ যাদের অভিযোগ আছে সেটা আমরা পাশে থাকবো, কিন্তু সরকারকে স্টেবল করার জন্য এখন আনকন্ডিশনাল আমাদেরকে সমর্থন দিতে হবে, কাজ করতে হবে। সো এই মুহূর্তে কোনো ধরনের মাঠের মুভমেন্ট কিংবা অযথা একটা প্রেস ক্লাবের গ্যাদারিং, এই আপনার শাহবাগী গ্যাদারিং, এটাতে আমরা সমর্থন দেবো না নৈতিকভাবে। এটা আমি একটু ক্লিয়ার করে দিলাম। আজকের প্রসঙ্গে যেটা আমরা বলতে চাই যে যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, যেহেতু দেশের পূর্বাঞ্চলের রাজ্যগুলো সহ জেলাগুলো সহ অনেক জায়গায় বন্যায় প্রায় 1.5 কোটি মানুষ দুর্ভোগের শিকার, ইতিমধ্যেই গণ অধিকার পরিষদ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ টিম আকারে সারা জেলায় কাজ করছে। এখন যেহেতু পানি কিংবা যোগাযোগ না থাকার ফলে আবার পরিচিত মুখ না গেলে মিডিয়া সেটা কাভার দেয় না, যেহেতু তাদের কার্যক্রমগুলো পত্রপত্রিকা মিডিয়াতে আসছে না, বা তারা ব্যাপক পরিসরে কাজ করছে। এবং যেই কারণেই তারা আজকে এই যে প্রতিষ্ঠা বার্ষিকী প্রোগ্রামগুলো যেভাবে হয় সাধারণত কেক কেটে সেভাবে জাঁকজমকপূর্ণ না করে বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে, এবং আজকে বোধ হয় 2 জন বিশেষ অতিথি ছিল যারা তরুণ সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতি কর্মী হিসেবে পরিচিত। আমাদের এহসান মাহমুদ ভাই আরেকজনের আসার কথা ছিল, আমাদের নতুন যে মাসুশেখ যে আপনার পরিচালক পদে নিয়োগ পেয়েছেন মাহবুব মোর্শেদ ভাই, তারা আগেও যুব অধিকার, ছাত্র অধিকার আমাদের সাথে সবসময় ছিলেন। আজকে একটা প্রোগ্রাম করে আসতে পারলে তাদের 2 জন অতিথি ছিল। এবং আজকে একটা আলোচনার টপিক ছিল যে গণঅভ্যুত্থান পরবর্তী তারুণ্যের দেশ ভাবনা শীর্ষক। আমি গতানুগতিক কথা আমি এখানে 2-3টা কথা বলে আমার আলোচনাটাকে আমি শেষ করে দিতে চাই। আর আমার মনে হয় পরবর্তীতে আমাদের নেতৃবৃন্দের খেয়াল রাখবেন, এই বিকালের প্রোগ্রাম করলে টেলিভিশন, পত্রপত্রিকা, নিউজ কাভারেজের মাসবিক 6টার মধ্যে শেষ করা দরকার, নাহলে তারা একটা অফিসে যে নিউজ করে এটা পৌঁছাতে পারে না। আমি এই যে তরুণদের এই মুহূর্তে বা তরুণদের সবচেয়ে ক্ষোভের জায়গাটা যদি দেখেন, সেটা বড় একটা কারণ হচ্ছে যে তাদের বেকারত্ব, কর্মসংস্থান নাই। এবং তরুণ এবং যুব সমাজকে ধ্বংস করার জন্য দেশে যে মাদকের ভয়াবহতা, এই দুটো বিষয়ে আমি মনে করি যে যুব অধিকারের কার্যক্রমে বিশেষ করে প্রায়োরিটি দেওয়া উচিত। একটা কথা আমাদের নেতৃবৃন্দ বলেছে, সেখানে একটু কাজ করতে হয়। আমাদেরকে একজন শিক্ষক বলছিলেন যে তোমরা কোটা আন্দোলন নিয়ে করেছিল, এটা তো দেশের বৃহত্তর স্বার্থের কোনো আন্দোলন ছিল না, দেশে গণতন্ত্র নাই, ভোটাধিকার নাই, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে, এইগুলো নিয়ে তো তোমরা আন্দোলন করছো না। কতটা বাস্তব? আমরা 18 সালে বলেছিলাম আমরা তখন নিজেদের স্বার্থ কেন্দ্রিক, যে কোটার সংস্কার হলে আমি দ্রুত চাকরিতে ঢুকে দিতে পারবো, আমার চাকরির ক্ষেত্রে একটা সম্ভাবনা তৈরি হবে। রিয়েলিটি ছিল ওই জায়গা থেকে আসলে আমরা 18 সালে আন্দোলন করেছিলাম। পরবর্তীতে আমরা যখন সমাজের বাস্তবতা ধীরে ধীরে আমাদের মাথায় ঢুকেছে, আমরা সচক্ষে দেখেছি, তখন কিন্তু আমরা কোটা সংস্কার আন্দোলন সফল হওয়ার পরেও রাষ্ট্র সংস্কারের জন্য আবার এই আপনার রাজনৈতিক যাত্রায় আমরা শুরু করেছি। এইভাবে যদি ধরেন গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু গণঅভ্যুত্থান কিন্তু কোনো প্ল্যান পরিকল্পনা ছিল না, এটা কেউ বলতে পারবে না। কেউ যদি বলে সেটা স্রেফ একটা, আমি বলবো যে জাস্ট একটা বায়োবিয়ের কথা। যদি কেউ বলেন যে আমি প্ল্যান করে থিওরি দিয়ে আমরা গণঅভ্যুত্থানের দিকে নিয়ে গেছিলাম, ছাত্রদের আন্দোলন ছিল তাদের এই যৌক্তিকতা নিয়ে। কোর্ট যদি একটা যৌক্তিক সলিউশন দিয়ে দিত তাহলে তো আন্দোলনটা অনেক আগে চলে যেত। তাহলে আন্দোলনটা এই পর্যায়ে আসছে কেন? সেটার বাস্তবতা যদি আমি স্বাভাবিক চোখে দেখি, আমি স্বাভাবিকভাবে বিশ্লেষণ করি, আমার দৃষ্টিতে যে এই যে ছাত্রদের উপরে যে ক্রমাগত হামলা, নির্যাতন, নিপীড়ন, লাঞ্ছিত করা, এটা সমগ্র মানুষকে টাচ করেছে, মানুষের সেন্সেশন তৈরি করেছে। বিশেষ করে ধরেন একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে পিসফুলি দাঁড়িয়েছে, বুক টান টান করেছে, ভাই গুলি করিস না, কিন্তু পুলিশ খুব হিরোইজম আকারে সেই নিরীহ মানুষটাকে শটশট করে গুলি করে ফেলে দিয়েছে। এটা কোনো সুস্থ মানুষ আসলে নিতে পারে নাই। তো আন্দোলন আরো টিগার করেছে।
আপনি যদি দেখেন যে সেটা পানি পানি করতে করতে মারা গেল। সে ধরেন ঢাকার একটা ভালো প্রতিষ্ঠান ছিল, বা এরা এই ঢাকার মানে একটা তরুণদের মধ্যে এটা কাজ করেছে যে একটা ছেলে ভলান্টিয়ারি করতেছে, সেখানে সে এভাবে মৃত্যুবরণ করছে। এই ঘটনাগুলো কিন্তু মানুষকে কাজ করছে যে আন্দোলনে নামার জন্য। গতকালকে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজন বড় বড় খ্যাতিসম্পন্ন মানুষ, একজন হচ্ছে গোলাম মাওলা রনি, বিভিন্ন গুণে গুণান্বিত আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাইকে নিয়ে সমালোচনা করেন, আবার প্রশংসাও করেন ক্ষেত্রবিশেষে। অপরদিকে সাংবাদিক ইলিয়াস গতকালকে গোলাম মাওলা রনিকে নিয়ে একটা ভিডিও তিনি তৈরি করেছিলেন। সেই ভিডিওর মধ্যে প্রত্যেকটা জায়গায় মাওলার জায়গাতে গোলাম ময়লা রনি এই শব্দটা তিনি ব্যবহার করেছেন। যারা ভিডিওটা দেখছেন, খুবই ভাইরাল ভিডিওটা এই মুহূর্তে। এই ভিডিওটা প্রকাশের পর এই ইস্যুটাতে গোলাম মাওলা রনি যথেষ্ট খেপছে। তিনি সাংবাদিক ইলিয়াসের জন্য একটা বদদোয়া দিয়েছেন। বদদোয়া যদি কাজে লেগে যায় তাহলে সাংবাদিক ইলিয়াসের কপালে অনেক দুঃখ আছে। অনেকটা বিচারপতি মানিকের যে পরিণতি হয়েছে ওই টাইপেরই বদদোয়া দিয়েছেন। তো কেন আসলে বদদোয়াটা? সাংবাদিক ইলিয়াসের ভিডিওতে যে ইস্যুটা ছিল যে গোলাম মাওলা রনি তিনি তার ব্যক্তি জীবনে বা সেই শুরু থেকে আজকের দিন পর্যন্ত আসার সময় কত কত ঘাটে গেছেন, কোন কোন ঘাটের পানি খাইছেন, এবং কি সময়ের প্রয়োজনে একসময় জামাত এবং বিএনপিরে বলছিলেন যে বাই বর্ন ক্রিমিনাল, আবার বলতেছেন জামাত বড় ভালো দল, বিএনপি বড় ভালো দল, কারণ তিনি বিএনপিতে যোগ্য দিয়েছিলেন, এমনকি টিকিটও পেয়েছিলেন। আবার এখানে অভিযোগ আছে 10 লক্ষ টাকা মির্জা ফখরুল ইসলাম তার থেকে খাইছে, এরকম নানান বক্তব্য তিনি দিয়েছেন। এখন এটাতে প্রত্যেকটা জায়গায় গোলাম মাওলা রনির আপত্তি হচ্ছে কন্টেন্টের উপর না, তার নামটা যে গোলাম ময়লা রনি কইছে সেটাই হচ্ছে আপত্তি। তো বদদোয়া কি দিয়েছেন আসেন দেখি। তিনি লিখছেন যে আমার দাদির ভাই ধলামিয়া পীর সাহেব আমার নাম রেখেছিলেন গোলাম মাওলা, অর্থাৎ আল্লাহর গোলাম। জন্মের পর থেকে আজ অবধি নামের বরকতে আমাকে ঘিরে রেখেছে। আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মানুষ, প্রাণী বা বস্তুর দাসত্ব থেকে আল্লাহই রক্ষা করেছেন, না করছেন টুকিটাকি, এটা আমরা দেখছি। আচ্ছা, সম্প্রতি আমেরিকা প্রবাসী সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন গোলাম ময়লা রনি শিরোনামে একটা ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে ছেড়েছেন। তিনি আমাকে আল্লাহর গোলামের পরিবর্তে ময়লার গোলাম বা আবর্জনার কৃতদাস হিসাবে অভিহিত করেছেন। কন্টেন্টটি কিন্তু এটাই ছিল যে তিনি আবর্জনা। তো জনাব ইলিয়াসের সাথে আমার কোনো পরিচয় নেই, কোনো কালে কথাও হয়নি, তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো স্বার্থ নীতি নৈতিকতারও দ্বন্দ্ব নেই। সুতরাং আমাকে নিয়ে তার গীবতের ধরন দেখে খুবই আশ্চর্য হয়েছে। এই জায়গাটা আপনার আশ্চর্যটা ক্লিয়ার করি। সাংবাদিক ইলিয়াস আপনার নিয়ে কেন কন্টেন্ট বানাইছে সেটা না বোঝার মতো এতটুকু ঘিলু আপনার মাথায় নেই, এটা আমারও বিশ্বাস হয় না রনি ভাই। আপনি নির্বাচন ইস্যুতে যত ঘন ঘন বক্তব্য দিচ্ছেন, উপদেষ্টা পদে আপনি পাওয়ার জন্য আপনার একটা গোপন রেকর্ড জামাতের সাথে আসছে, পাশাপাশি হচ্ছে মানে ডক্টর ইউনূসকে নিয়ে যেই পরিমাণ আপনি ক্রিটিক্স শুরু করছেন, তো যারা ডক্টর ইউনূসের সরকারটাকে মিনিমাম লেভেলে সময় দিতে চাচ্ছে তারা আপনারা কিন্তু অনেকেই অপছন্দ করতেছে। এটাই হচ্ছে মেইন কারণ। তো সাংবাদিক ইলিয়াস তিনি কিন্তু ডক্টর ইউনূসের শক্ত অনুসারী, যে সময় লাগুক কোনো সমস্যা নাই, কিন্তু পিনাকি ভট্টাচার্য বা কনক সারোয়ার আরও যারা আছেন তারা আবার ইউনূসের সরকারের কিছুটা সমালোচনা করলেও সাংবাদিক ইলিয়াস কিন্তু এক পায়ে দাঁড়া, বলতেছে না সময় লাগুক, ইউনূসের বিকল্প নেই। তো সেই জায়গা থেকে কিন্তু আপনারা ধরছে, আমি এটা আপনারা ক্লিয়ার করে দিলাম। তো তার স্ট্যাটাসের বাকি অংশে আবার আছেন বদদোয়ার অংশটা কোনটা? আমি সব বিষয়ে আল্লাহর উপর ভরসা করি এবং যত নিবেদন তা আল্লাহর নিকটে পেশ করি। কোনোদিন প্রকাশ্যে কাউকে অভিশাপ দেয়নি, নালিশ করিনি, তবে গোপনে আল্লাহর নিকট বিচার চেয়েছি। আজই প্রথম আমি আমার আল্লাহকে হাজির নাজির জেনে প্রকাশ্যে বললাম, ইয়া রব, আমার মালিক তোমার নিকট বিচার চাই। যে বা যারা তোমার গোলামকে আবর্জনার গোলাম বানানোর চেষ্টা করেছে তাদের সবার বিচার চাই। দুনিয়া এবং আখিরাতে এমন বিচার চাই যা দেখে কেবল আমি নই, তোমার অন্য গোলামদেরও মন শীতল হয়ে যায়, আমিন। তবে এই বদদোয়া শুধুমাত্র তখনই সম্ভব হবে কোনো কারণে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলো আর সাংবাদিক ইলিয়াসের দেশে আসা লাগলো। এছাড়া আপাতত আমরা এরকম আর কোনো লক্ষণ দেখছি না। তবে গোলাম মাওলা রনির উদ্দেশ্যে আমি বলবো যে ডক্টর ইউনূসের সরকারকে নিয়ে সবচেয়ে বেশি যারা নাড়াচাড়া করছেন এর মধ্যে কিন্তু ভাই আপনিও একজন। তা আপনি নানান যুক্তি বোঝাচ্ছেন, অনেক কিছু বোঝাচ্ছেন, তো এগুলো কিন্তু মানুষ এই মুহূর্তে পজিটিভ নিচ্ছে না। শেখ হাসিনা নিয়ে কইছেন সবাই অপছন্দ করতো, তো সবাই নিয়ে যদি আপনারা বাজান তাহলে সিটটাতে বসবে কে? আপনারা বসে আছেন না? আগে আপনার বিরুদ্ধে কত দুর্নীতির অভিযোগ আছে, এত পীর সাধ্য তো আপনিও না ভাই, তাই না? টেলিভিশন এগুলো তো আছে, একজনের বসে একটু কাজ করতে দিয়েন। শেখ হাসিনা মনে করছিল কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। শেখ হাসিনা পরনের কাপড়টা লইয়া কোনো মতে পলাইছে, লোকে তার একটা কাপড় লইতে পারে নাই। ভারতের সরকার তারে কিছু কাপড় চোপড় দিছে, এক কাপড়ে থাকন লাগতো। আল্লাহর বিচার বড় কঠিন বিচার, আল্লাহর বিচার বড় ভয়ঙ্কর বিচার। আমাদের লাখ লাখ ভাইয়ের উপরে যে নির্যাতন 15 বছরে হয়েছে, আল্লাহ সাক্ষী। আজকে তাকাইয়া দেখেন, কোথায় শেখ পরিবার, কোথায় হাসিনা, কোথায় রেহানা, কোথায় তাপস? কেউ না। মন্ত্রীরা লাশের হিসাব নেয়,
মন্ত্রীরা গুম করার নির্দেশ দেয়, মন্ত্রীরা খুন করার নির্দেশ দেয়, আমার বোনের কাছ থেকে আমার ভাইকে তুলে নিয়ে যায়, আমার ভাইয়ের কাছ থেকে আমার বাবাকে আমার চাচাকে তারা গুম করে। এখন আদালতেও যাইতে পারে না, মাইনসে পচা ডিম আর কি জুতা লইয়া রেডি থাকে। কোরআনে আল্লাহ পাক বলছেন আমি যাকে ইচ্ছা সম্মান দান করি, যাকে ইচ্ছা আমি বেইজ্জত করি। বেইজ্জতি কত প্রকার কি কি এইবার হাসিনা তুমি টের পাইছো। আমরা সকলের প্রাণের নেতা, আমাদের নয়নের মণি, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ৭৬ বছর বয়সে হাসিনা তুমি জেল খাটাইছো মিথ্যা মামলায়। আমাদের মাকে তুমি বাড়ি ছাড়া করছো, ঠিকানা ছাড়া করছো হাসিনা। বাংলাদেশের মাটিতে তোমার আর জায়গা হবে না। ৭৬ বছর বয়সে পলাইছো তো শ্বশুর বাড়ি। আল্লাহ করে যেন কবরটাও তোমার বাংলাদেশে না হয়। আমার মা, আমাদের মাকে ঠিকানা ছাড়া করেছে যেই মহিলা, বাংলাদেশের মাটিতে সে ফিরতে পারবে না। আমরা তার সমুচিত জবাব দেব ইনশাআল্লাহ। আমরা ধৈর্য ধরছি, একদিন না, 2 দিন না, 15 বছর আমরা ধৈর্য ধরছি। আল্লাহ তাআলা বলছেন সবর করো বান্দা, তুমি সবর করো। আমরা সবর করছি, আমরা ধৈর্য ধরছি। ইনশাআল্লাহ আপনাদের ভোটে, জনগণের ভোটে ধানের শীষ আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। আমাদের নেতা জনাব তারেক রহমান রাজার মতন দেশে আসবে ইনশাআল্লাহ। আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে যত মিথ্যা মামলা হয়েছে, আমি দাবি করছি এই সরকারের কাছে এইসব রাজনৈতিক মিথ্যা মামলা তুলে নেওয়া হোক। মিথ্যা মামলায় বহু দৌড়াইছি আদালতে আদালতে, বহু দৌড়াইছি আমরা কোর্টে কোর্টে, আর কোর্টে দৌড়াতে চাই না। এখন দেশ গঠনে কাজ করতে চাই। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের একসঙ্গে কাজ করতে হবে। দলে অনেক বড় দল, অনেক মানুষ এই দলের সঙ্গে আছে, সকলেরই নেতা হওয়ার ইচ্ছা থাকে, তবে নেতা তৈরি করে আল্লাহ, এবং যাকে ইচ্ছা তাকে তৈরি করে। সুতরাং দল যাকে মনোনয়ন দেবে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ ভাবে তার জন্যই কাজ করব। ওয়াদা করছেন তো? কোনো বিভেদ না, কোনো হানাহানি না, কোনো লুটপাট না, কোনো দখলদারি না, কোনো চাঁদাবাজি না। আওয়ামী লীগ যা যা করছে তার কোনোটাই আমরা করব না ইনশাআল্লাহ। অনেক অত্যাচার তারা করছে, তার জবাব বিএনপির দেওয়া লাগে নাই, দেশের সাধারণ মানুষ তার জবাব দিয়ে দিছে। স্কুলগুলোতে এতদিন নাচানাচি দেখছি, লাফালাফি দেখছি, ডিম ভাজে কেমনে এইটা দেখছি। আর সর্বনাশের কথা, আমি ব্যারিস্টার, আমার মা এমএ পাস, স্কুলে বসে তো ডিম ভাজন শিখতে হয় নাই, মাই শিখাই দিছে কেমনে ডিম ভাজতে হয়, কেমনে বিছনা করতে হয়। এটা তো জন্মের পর থেকে দেখে বড় হইছি। এইটা দেখানোর জন্য কি স্কুলে পয়সা দা ফরন লাগে? এটার জন্য তো স্কুলে পয়সা দা ফরন লাগে না। স্কুলে গেছি যাতে দুইটা পড়া বুঝতে পারি, শিখতে পারি, যাতে ভবিষ্যতে একটা চাকরি করতে পারি। সুতরাং আপনাদের ভোটে আল্লাহর রহমতে যদি আমরা রাষ্ট্রের দায়িত্বে যাই, স্কুলগুলোতে আগের মতো আমরা যেমন পড়াশোনা করে জজ ব্যারিস্টার হইছি সেই রকম পড়াশোনায় আবার আমরা শুরু করব ইনশাআল্লাহ। অটো পাস, হাসিনার অটো ইলেকশনের মতন অটো পাস ওই দিন চইলা গেছে। পোলাপান ছাত্র তোমাদের বলি, এইবার কিন্তু পড়াশোনা করে পাস করন লাগবো। অটো পাস এমনিতে শান্তি লাগে, এখন খুশি লাগে, পড়তে হয় না, খেললে বেড়ালেই চলে, কিন্তু জীবনে বিরাট ক্ষতি। যখন বয়স হবে, যখন দায়িত্ব নেওয়ার সময় আসবে, যখন পরিবারের ভার নেওয়ার সময় আসবে, তখন এই অটো পাসে আর চাকরি হবে না। সুতরাং জাতিকে ধ্বংস করা, আমাদের আগামী প্রজন্মকে ধ্বংস করা, আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করার যেই নীল নকশা আওয়ামী লীগ সরকার করেছিল অটো পাসের নামে, নতুন সিলেবাসের নামে, ডিম ভাজি শিকারির নামে, বিছানার চাদর গুছানি শিকারির নামে, এইগুলি আর চলবে না। আসসালামু আলাইকুম। আজকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 2টি রিপোর্ট। সম্ভাব্য সুদিনেও ভিন্ন চ্যালেঞ্জে বিএনপি, এখানে কিছু ইঙ্গিত করা হয়েছে, সমকালের রিপোর্ট। আর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা বক্তব্য দিয়েছেন। তার মূল বাণী বা মর্ম হচ্ছে এই: শক্তি কিংবা ভয় নয়, ন্যায় উদারতা দিয়ে মানুষের মন জয় করুন।
প্রতিটা শব্দ প্রতিটা লাইন যদি দর্শক খেয়াল করেন, বর্তমান যে প্রেক্ষাপট তাকে মেনশন করি কিন্তু তারেক রহমান বক্তব্য দিয়েছে। আচ্ছা, তার আগে আমি একটু প্রথমে দুটি রিপোর্টের সাথে একটা সামঞ্জস্য আছে, আমি প্রথমে একটু বলি যে তিনি কি বলছেন। দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ন্যায় এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বা রাষ্ট্র পরিচালনা কিংবা বিরোধী রাজনৈতিক দল হিসাবে দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন সংগ্রামে বিএনপি দেশ ও জনগণের স্বার্থ সমুন্নত রেখেছে। এ কারণেই শত প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে দেশের গণতন্ত্রকামী জনগণের কাছে স্বাধীনতার ঘোষকের দল বিএনপি সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান, যাদের নেতৃত্ব, আত্মত্যাগ বা যাদের শ্রম ঘাম মেধায় বিএনপি আজ সারা দেশের জনগণের কাছে বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভ লগ্নে তাদের সবার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি দর্শক আর এই বক্তব্য বাড়ালাম না, আরেকটি রিপোর্টের দিকে বরং আমি দৃষ্টি আকর্ষণ করি। যে রিপোর্টে বলা হচ্ছে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে যে সম্ভাব্য সুদিনেও ভিন্ন চ্যালেঞ্জে বিএনপি। অর্থাৎ এখন দেখেন পরিস্থিতি এমন যে আগে বিএনপিকে দমন করতে হয়েছে, আওয়ামী লীগকে 15 বছর দমন করে তাকে শাসন করতে হয়েছে। এখন বিএনপির কিন্তু দমন করতে হচ্ছে না, অটোমেটিক ভাবে ছাত্র অভ্যুত্থানে আওয়ামী লীগ নিজেই ভেঙে চুরমার হয়ে নিঃশেষ হয়ে গেছে, তার প্রধান দেশ থেকে পালিয়ে গেছে। এটা বিএনপিকে করতে হয়নি। বিএনপি যদি করতো তাহলে বিএনপির বিরুদ্ধে বলা যেত যে বিএনপি অত্যাচার নির্যাতন চালাচ্ছে। এটা কিন্তু সরাসরি এই আঙুলে এখন বিএনপি দিকে কেউ তুলতে পারবে না। কিন্তু অন্য ঘটনা আছে, আমি সেই ঘটনা পরে আসছি। এখানে সমকাল বলছে সংগঠনটি মনে করে জামাত সহ ইসলামী দলগুলো এবং ছাত্র তরুণদের নতুন দলের সঙ্গে নির্বাচনে প্রতিযোগিতায় আসতে হবে। আবার পড়ব, খুব সিগনিফিক্যান্ট কথা। সংগঠনটি মানে দলটি মনে করে জামাত সহ ইসলামী দলগুলো এবং ছাত্র তরুণদের নতুন দলের সঙ্গে নির্বাচনে প্রতিযোগিতায় আসতে হবে। নেতা কর্মীকে নিয়ন্ত্রণ করতে না পারলে এর প্রভাব পড়তে পারে আগামী জাতীয় নির্বাচনে। তার মানে কি? তার মানে হচ্ছে, আমি যেটা বুঝি, ক্ষমতায় আসার আগেই একটা ক্ষমতাচ্যুত হবার একটি পরিস্থিতি নানা কারণে তৈরি হয়েছে বিএনপির জন্য। সেই কারণে বিএনপির জন্য চ্যালেঞ্জ কি? বিএনপির জন্য এখন চ্যালেঞ্জ কিন্তু আওয়ামী লীগ না, কিন্তু জামাত। মনে করতে পারেন যে জামাত আর বিএনপি তো সহযোগী না। জামাত কিন্তু ইতিমধ্যে তার একটা অবস্থা তৈরি করেছে। তারা সারা দেশে মসজিদ মন্দির সমস্ত কিছু পাহারা দিয়ে মানুষের সেবায় মাইকিং করেছে। কোথাও কোনো গোলমালের মধ্যে তাদের কর্মীরা যায় নাই। কোনো ব্যবসা বাণিজ্য দখল, তারপরে নিয়ন্ত্রণ, ঘাট দখল, পরিবহন দখল, কোনো কিছুর মধ্যে কিন্তু জামাতের নাম নেই। যে নামটা আসছে সেটা হচ্ছে বিএনপির নাম। ইতিমধ্যে কিছু অ্যাকশন নিয়েছে, যেমন বরিশালে নিয়েছে, যেমন চট্টগ্রামে নিয়েছে। ওই যে এস আলমের বিলাসবহুল গাড়িগুলি যখন নাকি পার হচ্ছিল, তাদেরকে সহায়তা করার ব্যাপারে 3 জনকে শোকজ করেছে। কিন্তু কিছু কিছু আমরা দৃশ্যমান দেখছি, কিন্তু অদৃশ্যমান অনেক ঘটনা আছে যেখানে প্রতিটা মহল্লায় মহল্লায় এলাকায় এলাকায় মানুষ কিন্তু বুঝতে পারছে। তাহলে এই বিএনপিকে যদি আওয়ামী লীগের দখলদারদের সাথে যদি তুলনা করতে শুরু করে এবং সামনে যদি 6 মাস বা 1 বছর পরে নির্বাচন হয়, সেই সময় আস্তে আস্তে বিএনপির দশা কি হবে, আর জামাত সহ ছাত্রদের যে নতুন শক্তি তার যে দর্শন, তাদের কি অবস্থা হবে? তাহলে বিএনপিকে তো কঠিন একটা পরিস্থিতি মোকাবেলা করতে হবে জামাত এবং ছাত্রদের যে নতুন শক্তির উপর। কিন্তু এটা কি হওয়া উচিত ছিল? বিএনপি একটা সংগঠিত রাজনৈতিক দল এবং একটা সংগঠিত রাজনৈতিক দলেরই উচিত ক্ষমতায় আসা, সরকার পরিচালনা করা এবং তার পক্ষে দেশ শাসন করা যতটা সহজ। আজকে অন্তর্বর্তী সরকারের সময় গত 1 মাসের মধ্যে কি অবস্থা, কোনো আইন শৃঙ্খলা নেই। আজকে দেখেন সারা দেশের শাটডাউন করলো চিকিৎসকরা, চিকিৎসা নেই। তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেই অবনতি, ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, যেখানে সেখানে দল বেঁধে হামলা চালানো হচ্ছে। পুলিশ নিষ্ক্রিয়, কেননা পুলিশের সেই আর ইনকাম নাই যে সে আগের মতন সে তৎপর হবে। আবার পুলিশের মনে এমন ভয় যে পুলিশ জনগণের কাছ থেকে টাকা তোলা দূরে থাকে, এখন উল্টা হলো তাদের কাছ থেকে টাকা আদায় করে কিনা সেই নিয়ে তাদের ভাবমূর্তি এমন একটা পর্যায়ে যে তারা শঙ্কিত। এরকম একটা শূন্য অবস্থায় দরকার হচ্ছে একটা সংগঠিত রাজনৈতিক শক্তি, যেটা একমাত্র বিএনপির আছে, তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত। বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোর সঙ্গে বিএনপির দর্শন, বিএনপির রাজনীতি একেবারেই সামঞ্জস্যপূর্ণ। পশ্চিমারা বলেন, দেশের গণতান্ত্রিক আমি মানুষ বলেন, বিএনপিকেই পছন্দ করবে শেষ পর্যন্ত। কিন্তু যদি নিজের পায়ে তারা কুড়াল মারতে থাকে তাহলে কি হবে? সেই কারণেই আমি প্রথমেই তারেক রহমানের বক্তব্যগুলি উল্লেখ করলাম। তিনিও কিন্তু আতঙ্কিত হয়ে আজকে কি বলছেন যে কি করতে হবে, শক্তি কিংবা ভয় নয়,
ন্যায় উদারতা দিয়ে মানুষের মন জয় করুন। এই যে মানুষের মন জয় করুন, এই কথাটা বলতে হচ্ছে এই কারণে যে ইতিমধ্যেই কিন্তু বিএনপির কিছু কিছু কর্মকাণ্ডে বিএনপি মানুষের মধ্যে শঙ্কা জাগাচ্ছে। তাহলে এই পরিবর্তন হয়ে লাভ কি? এত তরুণ ছাত্ররা রক্ত দিল কি এই আওয়ামী লীগের বদলে বিএনপির এই অপশাসনের জন্য? যার সিমটম গুলো তারা এখন দেখছে, তাতেই তো আতঙ্কিত হয়ে যাচ্ছে। সুতরাং আওয়ামী লীগ অটোমেটিক ধ্বংস হয়ে যাবার পর যে সুযোগটা বিএনপির সামনে এসছে, সেই সুযোগটা বিএনপি যদি এখন কাজে না লাগাতে পারে, তাহলে বিএনপি কিন্তু যত দিন গড়াবে তত বেশি শঙ্কিত হবে। এখানে দেখেন, অন্তর্বর্তী সরকারের কারোর নামে কিন্তু কোনো বদনাম নেই যে না ওরা ক্ষমতায় এসে এই শুরু করছে লুটপাট দুর্নীতি, না। বরং পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হয়ে গেছে কবে, তারপরে এখন শেষ যখন কি বিলগুলো স্যাংশন করবে, সই করবে, সেখান থেকে কিন্তু প্রায় 2000 কোটি টাকা তারা সাশ্রয় করলো। এখন পর্যন্ত একজন উপদেষ্টার নামে কোনো নিয়োগ, তদবির বাণিজ্য, ঘুষ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের কোন রকম সিমটম পাওয়া গেছে? পাওয়া যায়নি। ওই ডক্টর ইউনূসের কথা বারবার মনে পড়ে যে রাষ্ট্র শাসন করা আমাদের কাজ না, আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট, আমরা নিজ নিজ কাজে সন্তুষ্ট। ফলে ওনারা একটা বিশেষ পরিস্থিতিতে দেশের দায়িত্ব নিতে আসেন, ওনারা গোছাই গাছাই দেবে, কিন্তু গোছাই গাছাই কাদের হাতে দেবে? যাদের হাতে দেবে তারা যদি এই বিজয়ের উত্তরসূরি না হয়, তাহলে হবে না। ফলে অতীতের বিএনপি নিয়ে অনেক সমালোচনা হতে পারে, আমি নিজেও অনেক সমালোচনা আমার আছে, কিন্তু এখন মানুষ কি চায়? এখন চাই এই যে জুলাই বিপ্লবের ফলে যেই নতুন চেতনা, নতুন চিন্তা মানুষের মধ্যে চলে আসলো যে না, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হতে হবে, দুর্নীতিমুক্ত একটা সুশাসন কায়েম করতে হবে, ছাত্র জনতা বুকের রক্ত দিয়েছে, তার মধ্যে দিয়ে একটা নতুন বাংলাদেশ। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলো দেখলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।